বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনার একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। সাথে রয়েছে আমি মোহাম্মদ আনাস সিদ্দিকী, বাংলা শিক্ষক, মিনার একাডেমি। তো সুপ্রিয় আলিম 25 ব্যাচের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা বিগত দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়তো গিয়েছে এবং এই পরীক্ষাতে আশা করছি আমাদের যে সাজেশনটা তোমাদেরকে প্রোভাইড করেছে দিয়েছি, এই সাজেশন থেকে তোমরা যথাযথ কমন পেয়েছো এবং ভালো করে লিখেছো। তোমাদের পরীক্ষা ভালো হয়েছে বলে আমি আশা ব্যক্ত করছি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আলিম পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র সাজেশন। আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করব এবং আমরা এখানে দেখব যে কিভাবে আমরা ভালো করে এক্স্যাক্টলি লিখতে পারি এবং ভালো একটা রেজাল্ট আমরা করতে পারি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্যে। প্রথমত আপনাকে একটা বিষয় ক্লিয়ার হতে হবে যে এক্স্যাক্টলি এখানে আমাদের পরীক্ষার মানবন্ধনটা এক্স্যাক্টলি কীরকম। আমরা যদি মানবন্ধনটা একটু খেয়াল করি, আমাদের মানবন্ধনটা হচ্ছে 70 এবং 30 নাম্বার। 70 নাম্বারটা হচ্ছে আপনার লিখিত অংশ এবং 30 নাম্বারটি হচ্ছে আপনার ব্যাকরণ অংশ। তো এই অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বা একজন শিক্ষার্থী হিসেবে আমার কাছে মূলত একটা কথা মনে রাখতে হবে, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা কিন্তু বাংলা প্রথম পত্রের তুলনায় অনেকটা সহজ হয়ে থাকে এবং বাংলা দ্বিতীয় পত্র কিন্তু খুব ভালো নাম্বারও আসে এবং এই ক্ষেত্রে আপনার হাতে কিন্তু এই মূলত 100 নাম্বারের মধ্যে 40 নাম্বার আপনার হাতেই থাকবে এবং এই 40 নাম্বারটা আপনি জিজ্ঞেস করতে পারেন কীভাবে আপনার হাতে রয়েছে। এই 40 নাম্বারের মধ্যে 30 নাম্বার যে ব্যাকরণ অংশটা রয়েছে, ব্যাকরণ অংশ পুরোটাই কিন্তু আপনার হাতে রয়েছে। এখানে ব্যাকরণ অংশ সম্পর্কে কিছুক্ষণ পরে আমি একটু আলোচনা করছি এবং তারই সাথে এই লিখিত অংশ থেকে একটি 10 নম্বরের একটি অংশ তথা পারিভাষিক শব্দ যাকে বলা হয়, এই পারিভাষিক শব্দ কিন্তু আপনার হাতেই রয়েছে এবং আপনি এই পারিভাষিক শব্দ তথা অনুবাদ এটি আনসার করে আপনি 10-এ 10 কিন্তু লুফে নিতে পারেন। মোট 40 নাম্বার কিন্তু আপনার হাতে রয়েছে এবং স্টুডেন্টরা এই 40 নাম্বারে অনেকে 40-এ 40ও পেয়ে থাকে, আবার অনেকে 40-এ 36, 37, 38 এরকম করেও পেয়ে থাকে। তবে আপনার সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত যে আপনি এটাতে 40-এ 40 তুলবেন। এই হচ্ছে মূলত আমাদের লিখিত অংশ বা ব্যাকরণ অংশের মধ্যে নাম্বার ডিস্ট্রিবিউশন যে বিষয়টা রয়েছে তা। তো এখন একটা কথা আমাকে মাথায় রাখতে হবে যে প্রথমত আমরা এখানে ব্যাকরণ অংশ নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। ব্যাকরণ অংশের মধ্যে আমরা কি করতে পারি বা কীভাবে আনসার করতে পারি, কীভাবে আনসার করলে একটা ভালো নাম্বার আসতে পারে, এই বিষয়টা আমরা এখন দেখব। তো ব্যাকরণ অংশের মধ্যে প্রথমত একটা কথা মনে রাখতে হবে, ব্যাকরণ অংশের মধ্যে আমাদের মূলত মূল যে অবস্থাটা রয়েছে, ব্যাকরণ অংশ সর্বমোট 30 নাম্বারের। তো এই 30 নাম্বারের মধ্যে প্রথম যে টপিকটা রয়েছে তার নাম হচ্ছে উচ্চারণ। তো উচ্চারণ টপিক ব্যাকরণের মধ্যে যখন আপনাকে প্রশ্ন করবে, আপনার ব্যাকরণের প্রশ্নের ধরন এক্স্যাক্টলি দুই ধরনেরই। প্রথমত হচ্ছে আপনাকে একটা লিখিত প্রশ্ন দিতে পারে এবং এর পরবর্তীতে আপনাকে অথবা দিয়ে মূলত নিচে কিছু গ্রামাটিক্যাল পয়েন্টস দিবে বা ব্যাকরণগত কিছু অবস্থা দিবে, আপনাকে ওখান থেকে আনসার করতে হবে। যেমন কি আপনাকে যখন উচ্চারণ টপিক থেকে প্রশ্ন করবে, উচ্চারণ টপিক থেকে প্রতি বছর 4টা টপিক থাকে, এই 4টা টপিক থেকে যে কোনো একটা টপিক প্রতিবারে এসে থাকে এবং এই যে এখানে 4টা টপিক থেকে প্রথমটার নাম হচ্ছে অধ্বনি, দ্বিতীয়টা হচ্ছে এ ধ্বনি, তারপর বফলা, তারপর মফলা। তো এই 4টা থেকে একটা টপিক আপনাকে প্রত্যেকটা বছর দিয়ে থাকবে। প্রতি বছর আলিম পরীক্ষার মধ্যে হয়তো এক বছর যদি অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখা আসে, এর পরের বছর এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, অথবা বফলা উচ্চারণের 5টি নিয়ম, অথবা মফলা উচ্চারণের 5টি নিয়ম, এই ধরনের করে আপনাকে প্রশ্নটা করে থাকবে। তো আপনাকে ব্যাকরণ 30 অংশের মধ্যে আপনাকে কিভাবে প্রশ্নটা করবে, প্রশ্নের ধরনটা হচ্ছে 2 ধরনের। একটা টপিক থেকে 2 সিকোয়েন্সের প্রশ্ন এসে থাকে। প্রথম সিকোয়েন্সটা হচ্ছে প্রথম আপনাকে প্রশ্ন করতে পারে যে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো। অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো। অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো, এই ধরনের আপনাকে একটি প্রশ্ন করবে। অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো, এই ধরনের একটি আপনাকে প্রশ্ন করবে। অথবা দেওয়া থাকবে, তার পরবর্তীতে আপনাকে অথবা দেওয়া থাকবে। অথবা দেওয়া থাকার পরবর্তীতে আপনাকে বলবে নিচের যে কোনো 5টি শব্দের উচ্চারণ লিখো। এর পরবর্তীতে আপনাকে দেওয়া থাকবে নিচের যে কোনো 5টি শব্দের উচ্চারণ লিখো। নিচের যে কোনো 5টি শব্দের উচ্চারণ লিখো, এই ধরনের একটা প্রশ্ন আপনাকে করবে। নিচের যে কোনো 5টি শব্দের উচ্চারণ লিখো। তো এই ধরনের প্রশ্ন আপনাকে করবে। আপনাকে মোট 8টা শব্দ দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 5টি শব্দের আপনাকে আনসার লিখতে হবে। তো এই মূলত এখানে আমি মনে করেন আপনাকে দিলাম এই যে নদী,
তারপর হচ্ছে কবিতা, তার পরবর্তীতে আপনাকে দিলাম হচ্ছে গণিত, তারপর হচ্ছে পদ্য। এই ধরনের করে আপনাকে প্রশ্ন দেওয়া থাকবে, মোট 8টি শব্দ দেওয়া থাকবে, আপনাকে 5টি শব্দের উচ্চারণ লিখতে হবে। তো এখন আমরা এই ক্ষেত্রে কোনটা আনসার করলে যথাযথ নাম্বার পেতে পারি? একটা কথা মনে রাখবেন যে বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে আপনি যদি এই জায়গায় এই প্রশ্নটা আনসার করতে যান, লিখিত প্রশ্ন যদি আপনি আনসার করেন, আপনার 5-এ 5 পাওয়ার সম্ভাবনা একটু কম থাকতে পারে। আপনাকে 5-এ 4 দিতে পারে বা 3 ধরাই দিতে পারে, 3 দিতে পারে আপনাকে। তো এই ধরনের একটা নাম্বার আসতে পারে। কিন্তু আপনার যদি এই যে 8টি যে প্রশ্নটা রয়েছে, আপনাকে যে 8টি শব্দ দিয়েছে, এখান থেকে যদি আপনি 5টি শব্দের বরাবর অ্যাকুরেট আনসার করতে পারেন, 5টি শব্দের সঠিক উচ্চারণ যদি আপনি লিখতে পারেন, তাহলে আপনাকে 5-এ 5 দিচ্ছে। তো এই জন্য আমার পরামর্শ থাকবে, আপনি 1 নম্বরের ক্ষেত্রে বলেন বা এই জায়গায় এখানে যতগুলো ব্যাকরণ অংশ আপনাকে দেওয়া হয়েছে, প্রত্যেকটি ব্যাকরণ অংশের ক্ষেত্রে বলুন, আপনি কখনো লিখিত প্রশ্নটা টাচ করবেন না। আপনি অবশ্যই এই ক্ষেত্রে যে গ্রামাটিক্যাল পয়েন্টসগুলো আপনাকে দেওয়া আছে, আপনি ওগুলো আনসার করবেন। এবং এই গ্রামাটিক্যাল পয়েন্টসগুলো আনসার করলে আপনার যথাযথ নাম্বার থাকার কারণে আপনি এক্ষেত্রে আপনার লিখিত প্রশ্নটা আপনি আনসার করবেন না। কিন্তু যদি এমন অবস্থা হয় যে আপনি একদমই এই গ্রামাটিক্যাল পয়েন্টসগুলো পারছেন না, গ্রামারগুলো আপনি পারছেন না, ঠিক তখনই কিন্তু আপনি অবশ্যই লিখিত প্রশ্নটি আনসার করতে যাবেন এবং লিখিত প্রশ্ন আনসার করবেন। এ হচ্ছে আমার পক্ষ থেকে আপনার প্রতি একটি নির্দেশনা। তো এই ক্ষেত্রে আপনাকে যখন এই ধরনের 5টি উচ্চারণ লিখতে দেবে, আপনি উচ্চারণটা কীভাবে লিখবেন? আপনার উচ্চারণ লেখার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, বাংলার ক্ষেত্রে আপনি যখন আনসার করতে যাবেন, আপনার প্রেজেন্টেশন কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। আপনি যত সুন্দর করে খাতাটা প্রেজেন্ট করতে পারবেন আপনার টিচারের কাছে, আপনি তত বেশি নাম্বার পাবেন। কিন্তু আমরা উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এই কথাটা লিখব না। এ হচ্ছে কথা। আমরা উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, অনস্বীকার্য, অনবদ্য, অতুলনীয়, এই ধরনের করে অনেকেই অনেক কিছু কিন্তু বানায় লিখি, এই কথাটা কিন্তু আমরা লিখবো না। এ হচ্ছে কথা। তো এই ক্ষেত্রে আমরা যখন আনসার করতে যাব, তখন আমাদেরকে কীভাবে আনসার করতে হবে? আমরা একটা বক্স করব, বক্স করার পরবর্তীতে এইভাবে করে আমরা একটা রো করে দিব এবং এদিকে থাকবে হচ্ছে আপনার শব্দ, আর এই পাশে থাকবে হচ্ছে আপনার উচ্চারণ। পাশে থাকবে হচ্ছে আপনার শব্দ, এই পাশে হচ্ছে উচ্চারণ। যেমন কি এই যে আমি এখানে লিখলাম নদী, তো নদী শব্দের উচ্চারণটা হচ্ছে কীরকম? নদী, এভাবে নদী। তার পরবর্তীতে হচ্ছে কবিতা, তো কবিতা শব্দের উচ্চারণটা হচ্ছে কীরকম? এই যে কবিতা, এভাবে। তো এইভাবে করে আপনি বক্স আকারে সুন্দর করে আপনার শব্দগুলোর উচ্চারণটা যথাযথভাবে লিখবেন। 5টি শব্দের উচ্চারণের জন্য আপনি যথাযথ 5 নাম্বার পাবেন। তো তার জন্য আপনি অবশ্যই এই জায়গায় এই উচ্চারণের নিয়ম লেখার তুলনায় আপনি গ্রামাটিক্যাল যে পয়েন্টসগুলো আছে তার প্রতি জোর বেশি দেবেন। এটাই গেল উচ্চারণ সম্পর্কিত সাজেশন। উচ্চারণের ক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে অধ্বনি উচ্চারণ, এ ধ্বনি উচ্চারণ, বফলা বা মফলা উচ্চারণের নিয়মগুলো একটু দেখে যাবেন। অবশ্যই এখান থেকে যে কোনো একটা প্রতি বছর এসে থাকে। তো এই জন্য আপনি অধ্বনি, এ ধ্বনি, বফলা, মফলা এই 4টি উচ্চারণ ভালো করে দেখলে যে কোনো একটা কমন পাবেন ইনশাআল্লাহ। আর এছাড়া আপনার এই যে অথবা দিয়ে যে গ্রামাটিক্যাল পয়েন্টসগুলো রয়েছে, তার জন্য আমরা বিগত সালের বোর্ড প্রশ্ন দেখব। 2016 থেকে 23 পর্যন্ত যে বোর্ড কোশ্চেনগুলো এসেছে, ওই বোর্ড কোশ্চেনগুলো আমরা লিখে লিখে প্র্যাকটিস করব। একটা কথা মনে রাখবেন, আপনি যতই লিখে লিখে প্র্যাকটিস করবেন, আপনার লেখার ধরন এবং আপনার আনসার করার মেন্টালিটি তত বৃদ্ধি পেতে থাকবে এবং তারই সাথে আপনার ওই আনসারটা মাথার মধ্যে একদম ভালো করে গেঁথে যাবে। আপনি এখনও এমনও দেখবেন যে এক একটি উদাহরণ এক একটা বোর্ডের মধ্যে কয়েকবার করে এসেছে বা বিভিন্ন বিগত সালের মধ্যে কয়েকবার এক একটা বোর্ডের উদাহরণগুলো রিপিট হয়েছে। তো এই ক্ষেত্রে যখন আপনি একই উদাহরণ কয়েকবার আনসার করবেন বা কয়েকবার লিখে লিখে পড়বেন, তখন ওইটা আপনার মাথার মধ্যে অত্যন্ত ভালোভাবে গেঁথে যাবে। এ হচ্ছে কথা। তো এটা গেল আমাদের উচ্চারণের জন্য। তো আমরা উচ্চারণের জন্য এই বিষয়গুলো আমরা ফলো করব। এর পরবর্তীতে আমাদের 2য় নম্বর টপিকটার নাম হচ্ছে বানান। এক্স্যাক্টলি আমরা বানানোর ক্ষেত্রে কিন্তু প্রতিবার অনেকেই কিন্তু অনেক জায়গায় ভুল করে থাকি। বানানোর ক্ষেত্রে আমরা দেখি প্রায় সময় অনেকেই কিন্তু অনেক জায়গায় ভুল করে, ভুল উচ্চারণ বা ভুল বানান অনেক সময় আমরা লিখে ফেলি। এক্ষেত্রে আমরা যথাযথ সাবধান থাকবো, যথাযথ প্রেজেন্টেশন আকারে লেখার চেষ্টা করব। তো এখানে যে 2 নম্বর বিষয়টা রয়েছে বানান, এই বানান টপিকটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা প্রতি বছর এসে থাকে, ওটার নাম হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম। আপনাকে বলতে পারে যে প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লিখো, এই ধরনের একটা প্রশ্ন আপনাকে করতে পারে। অথবা আপনাকে অনেক সময় যদি প্রশ্ন যদি একটু বেশি মানে কঠিন করতে চায় বা পেঁচাতে চায়, তাহলে আপনাকে দিতে পারে এইটার পাশাপাশি আপনাকে বলতে পারে যে সত্যবিধানের, প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে সত্যবিধানের নিয়ম আপনাকে লিখতে দিতে পারে।
তো এই জন্য আপনি এই দুটো টপিক আপনি চাইলে আপনার মানে চোখ বুলিয়ে নিতে পারেন, আপনার একবার অথবা দুই একবার আপনি ভালো করে মুখস্থ করে নিতে পারেন বা বুঝতে পারেন ভালো করে। তো এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে 2 নম্বর বানানের ক্ষেত্রে আমরা লিখিত প্রশ্ন দেখব দুইটা। একটা হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম, যেটা অত্যন্ত গুরুত্বের সাথে দেখব যারা টার্গেট করছেন যে যারা প্রমিত বাংলা বানানের নিয়ম লিখবেন, এই ধরনের একটা ইচ্ছা পোষণ করছেন, তারা কিন্তু আগে থেকে এটা ভালো করে পড়ে যাবেন, এটা বুঝতে করে যাবেন। এটার পাশাপাশি যদি প্রশ্ন একদমই একটু কঠিন করতে চাই, প্রশ্ন যদি একটু আপনার আলাদা আসে বা ইউনিকভাবে আসে, তখন আপনি সত্যবিধান টপিকটা একটু চোখ বুলিয়ে যেতে পারেন, কারণ অনেক সময় সত্যবিধান টপিক থেকে প্রশ্ন আসতে পারে। এই জন্য আমরা এই দুইটা টপিক ভালো করে দেখে যাব। তো এক্ষেত্রে যদি আপনি গ্রামাটিক্যাল পয়েন্টস আনসার করতে চান, আপনি যদি লিখিত প্রশ্ন আনসার না করে এই যে অথবা দেওয়া থাকে, আপনি যদি ওই অথবা দিয়ে গ্রামাটিক্যাল পয়েন্টস আনসার করতে চান, এই জায়গায়ও ঠিক একইভাবে আমরা বিগত সালের প্রশ্নটাই দেখব। 2016 থেকে 23 পর্যন্ত যত প্রশ্ন এসেছে ওই প্রশ্নগুলো আমরা দেখতে যাব। তো এই ক্ষেত্রে আপনাকে মূলত প্রথমে একটা লিখিত প্রশ্নের প্যাটার্ন দেওয়া থাকবে। আপনাকে দেওয়া থাকবে প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লেখো, অথবা আপনাকে দেওয়া থাকবে নিচের যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লিখো, অথবা নিচের যে কোনো 5টি শুদ্ধ বানান লিখো। এই ধরনের একটা প্রশ্ন আপনাকে করে থাকবে, আপনাকে এই ধরনের শব্দগুলো দেওয়া থাকবে। তো এই ক্ষেত্রে শুদ্ধ বানানের ক্ষেত্রেও আপনি বিগত সালের যে 2016 থেকে 23 বোর্ডের মধ্যে যতগুলো শুদ্ধ বানান এসেছে, আপনি প্রত্যেকটা শুদ্ধ বানান লিখে লিখে মুখস্থ করবেন এবং লিখে লিখে পড়বেন। যদি লিখে লিখে পড়েন তাহলে এই ক্ষেত্রে আপনার বানানগুলো ভুল হওয়ার চান্সেস একদমই কম থাকে, ক্ষীণ থাকে। একটা কথা মনে রাখবেন যে বাংলা সেকেন্ড পেপারে বিগত সালের প্রশ্নগুলো থেকে গুরুত্বপূর্ণ যে মূলত টপিকগুলো রয়েছে ওগুলোই বারবার রিপিট হতে থাকে, ওগুলো বারবার আসে। তো এই জন্য আমরা সবচেয়ে বেশি পরিমাণ গুরুত্ব দিব বিভিন্ন গুরুত্বপূর্ণ বানানগুলো। জাস্ট লাইক আপনাকে অনেক সময় এই ধরনের ভুলভাবে দেওয়া থাকতে পারে, মুমূর্ষু বানানটা এভাবে দেওয়া থাকতে পারে, আপনাকে এইভাবে দেওয়া থাকতে পারে অনেক সময়। তো আপনি কি করবেন, আপনি লেখার সময় আনসার যখন আপনি করতে যাবেন, আপনি অবশ্যই একই সাথে পরীক্ষার খাতার মধ্যে অশুদ্ধ এবং শুদ্ধ দুটো বানানই একসাথে আপনি দেখাবেন, যাতে টিচারের কাছে দুটো বিষয় স্পষ্ট হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। তো এই জন্য আপনি অবশ্যই এই জায়গায় অশুদ্ধ বানান এবং এই জায়গায় শুদ্ধ বানান দুটো বিষয় আপনি এখানে দেখাবেন। তো অশুদ্ধ বানানের ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনি টেকনিক ইউজ করবেন অবশ্যই। আপনারা জানেন যে মুমূর্ষু বানানটা প্রতি বছর খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, যেটা প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে চলে আসে। তো এই ক্ষেত্রে মুমূর্ষু শব্দটা যখন আপনি লিখতে যাবেন, একটা সিম্পল একটা টেকনিক আপনি ফলো করতে পারেন, এবং এই টেকনিকটা হচ্ছে 1 2 1। এই যে 1 2 1 একদম সিম্পল টেকনিক। তো এই টেকনিকটা আপনি চাইলে ফলো করতে পারেন। তো এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। এছাড়াও আপনাদেরকে অনেক ধরনের অশুদ্ধ বানান আপনাকে দেওয়া থাকতে পারে, আপনি অবশ্যই অশুদ্ধ এবং শুদ্ধ দুটো বানানে একসাথে দেখাবেন, যাতে টিচার মূলত আপনার অশুদ্ধ এবং শুদ্ধ দুটো বানানে একসাথে দেখে আপনার প্রেজেন্টেশন অনুসারে আপনাকে মার্ক দিয়ে থাকতে পারে। এই হচ্ছে বানান সম্পর্কিত আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। তবে এক্ষেত্রে আপনার অবশ্যই মনে রাখতে হবে অশুদ্ধ আর শুদ্ধ বানান লেখাই আপনার প্রমিত বাংলা বানান লেখার তুলনায় সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য বলে আমি মনে করছি, কারণ এইটাতে আপনি যথাযথ নাম্বার পেতে পারেন। এটা গেল আমাদের দ্বিতীয় টপিক। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় টপিক। আজকের তৃতীয় টপিকের নাম হচ্ছে আজকের তৃতীয় টপিক, মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা রয়েছে তার নাম হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী। আচ্ছা, ব্যাকরণিক যে শব্দশ্রেণীটা রয়েছে, মূলত ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে আমরা এক কথায় বুঝে থাকি পদকে। তো পদ থেকে আপনাকে প্রশ্ন করবে, স্পেসিফিকলি 3টা বিষয় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি সময় প্রশ্ন এসে থাকে, এবং এই 3টা বিষয়গুলো হচ্ছে বিশেষ্য, বিশেষণ এবং ক্রিয়া। এছাড়াও আরও কয়েকটা বিষয় থেকে অনেক সময় আপনাকে প্রশ্ন করবে, গ্রামাটিক্যাল পয়েন্টসগুলোতে প্রশ্ন আসতে পারে, জাস্ট লাইক বলতে পারে আপনাকে যোজক থেকে প্রশ্ন করতে পারে, অথবা আপনাকে অনুসর্গ থেকে প্রশ্ন করতে পারে, অথবা আপনাকে অনেকটা আবেগবাচক শব্দ থেকে প্রশ্ন করতে পারে। আবেগবাচক শব্দ। তো এই টপিকগুলো থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে। অনেক সময় আপনাকে গ্রামাটিক্যাল পয়েন্টসগুলোতে প্রশ্ন করতে পারে, অথবা লিখিত প্রশ্ন আপনাকে প্রশ্ন করতে পারে। লিখিত প্রশ্নে আপনাকে ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে প্রশ্ন কিভাবে দিতে পারে, আপনাকে বলতে পারে যে বিশেষ্য কাকে বলে, বিশেষ্য কত প্রকার, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও, অথবা বিশেষণ কাকে বলে, বিশেষণ কত প্রকার, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ দাও, অথবা বলতে পারে ক্রিয়া কাকে বলে, ক্রিয়ার প্রকারভেদ আলোচনা করো। এভাবে করে আপনাকে প্রশ্নটা দিতে পারে। আপনি অবশ্যই যদি গ্রামাটিক্যাল পয়েন্টস এই ক্ষেত্রে না পারেন, তাহলে অবশ্যই আপনি মূলত লিখিত প্রশ্নটা আনসার করতে যাবেন।
আর যদি আপনাকে গ্রামাটিক্যাল পয়েন্টস দেয় তাহলে গ্রামারের ক্ষেত্রে আপনাকে যেভাবে প্রশ্নটা দিবে, ব্যাকরণের ক্ষেত্রে যেভাবে প্রশ্নটা দিবে সেটা হচ্ছে আপনি ঘুরে ফিরে বিগত সালের যে প্রশ্নগুলো আসছে 2016 থেকে 23 পর্যন্ত ওই প্রশ্নগুলো আপনি ভালো করে দেখে যাবেন। এক্ষেত্রে আপনার বিগত সালের মধ্যে ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে দু ধরনের প্রশ্ন এসেছে। দু ধরনের প্রশ্ন বলতে একটা হচ্ছে অনেকটা আপনাকে একটা বড় লম্বা একটা প্যাসেজের মতো করে দিবে, একটা অনুচ্ছেদের মতো করে দিবে এবং ওখান থেকে আপনাকে হয়তো বিশেষ্য বের করতে দিতে পারে অথবা বিশেষণ বের করতে দিতে পারে অথবা ক্রিয়া বের করতে দিতে পারে, এই ধরনের একটা অবস্থা। আবার আপনাকে প্রায় 8টা এইভাবে করে রোমান সংখ্যা আকারে আপনাকে প্রায় 8টা মতো বাক্য দিতে পারে এবং ওই বাক্যগুলো থেকে আপনাকে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, সর্বনাম ইত্যাদি বের করতে দিতে পারে। আমরা যদি একটু দেখি এই বিষয়টা হচ্ছে কীরকম, আমরা এখানে দেখি যে যেই দুই ধরনের প্রশ্ন আপনাকে দিতে পারে। প্রথমত অনুচ্ছেদ আকারে যদি প্রশ্ন আপনাকে দেয় আপনি কীভাবে আনসার করতে যাবেন। অনুচ্ছেদ, আপনাকে অনুচ্ছেদ নামক শব্দ অনুচ্ছেদ দিয়েছে। অনুচ্ছেদটা হচ্ছে এরকম, আপনাকে দিলাম আমি এভাবে যে পড়ন্ত বিকালে শান্ত পরিবেশে নাইম ঘুমাচ্ছে। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি। তো এই ক্ষেত্রে যদি আপনাকে এইভাবে করে প্রশ্ন দেয়, এভাবে করে একটা লম্বা প্যাসেজ আপনাকে দিবে, আপনি এই ক্ষেত্রে কীভাবে আনসার করতে যাবেন। আপনি মূলত প্রথম আপনার টার্গেট থাকতে হবে পুরো প্যাসেজটি আপনি যথাযথভাবে দুবার ভালো করে পড়ে নেবেন। পড়ার পরবর্তীতে যদি আপনাকে বলে, যেমন কি এই অনুচ্ছেদের মধ্যে মনে করেন আপনাকে বলেছে যে এই অনুচ্ছেদে যতগুলো বিশেষণ রয়েছে আপনি বিশেষণ বের করবেন। তো আপনাকে যদি বিশেষণ বের করতে বলে তখন আপনি বিশেষণটা কীভাবে বের করবেন, এই হচ্ছে কথা। তো বিশেষণ বের করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের টেকনিক শিখে থাকি, যে আমরা দেখব কোন একটা বাক্যের মধ্যে জাস্ট বেশি কিছু না, আমরা কেমন দিয়ে প্রশ্ন করব, এই কেমন দিয়ে প্রশ্ন করে যে আনসারটা পাবো তাই হবে আপনার বিশেষণ। আপনি কোন একটা বাক্যকে জাস্ট কেমন দিয়ে প্রশ্ন করবেন, কেমন দিয়ে প্রশ্ন করে যে আনসার পাবেন তাকে আপনি কি বলছেন, বিশেষণ বলছেন। যেমন কি, তো এই যে আপনার অনুচ্ছেদ থেকে আপনি যে আনসারগুলো বের করবেন, আপনি আনসারগুলো কীভাবে লিখবেন বা উত্তরগুলো কীভাবে লিখবেন। তো লেখার ক্ষেত্রে আপনার মনে করেন এটা হচ্ছে আপনার খাতা, আপনি সুন্দর করে এখানে প্রথমত লিখবেন যে আপনার যে শব্দগুলো রয়েছে, যেমন কি 1 নম্বর আপনার প্রথম শব্দটা রয়েছে কেমন বিকালে। যদি আপনাকে বলে, আপনি বলছেন পড়ন্ত বিকালে, তাহলে তার মানে হচ্ছে পড়ন্ত শব্দটা হচ্ছে আপনার প্রথম বিশেষণ। তো এই ক্ষেত্রে আপনি বলে দেবেন পড়ন্ত, ঠিক আছে। তার পরবর্তীতে কেমন পরিবেশে নাইম ঘুমাচ্ছে। কেমন পরিবেশ দিয়ে আমি আনসার পাচ্ছি শান্ত, তার মানে এই শান্ত শব্দটাই হচ্ছে আপনার বিশেষণ। তো আপনি শান্ত শব্দটা লিখে দেবেন। তারপর বাহিরে কেমন বৃষ্টি, আপনি তখন আনসার পাচ্ছেন গুড়ি গুড়ি। তো আপনি এখানে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি, তার মানে এই যে গুড়ি গুড়ি শব্দটা আপনি এখানে লিখে দেবেন। তো এই ক্ষেত্রে আপনি এখানে যেই আনসারগুলো পাবেন এই আনসারগুলো সুন্দর করে এভাবে সাজিয়ে আপনি লিখে দেবেন। উপরে অবশ্যই লিখতে হবে যত নং প্রশ্নের উত্তর 3 নং প্রশ্নের উত্তর লিখবেন এবং লিখে দেবেন এই যে বিশেষণ, আপনি বিশেষণ বের করছেন, এই বিশেষণটা অবশ্যই লিখে দেবেন। লিখে আপনি অবশ্যই পাশে বিশেষণগুলো সুন্দর করে লিখে দেবেন। তো অনুচ্ছেদ থেকে আপনাকে যদি কখনো এইভাবে মূলত বিশেষণ বের করতে দেয়, আপনি জাস্ট বিশেষণগুলো বের করে মূল শব্দগুলো জাস্ট এইখানে লিখে দেবেন, এটা হবে আপনার আনসার। এছাড়া আপনাকে যদি মূলত অনুচ্ছেদ না দিয়ে যদি আপনাকে দিয়ে দেয় এভাবে, যদি আপনাকে অনুচ্ছেদ না দিয়ে আপনাকে যদি জাস্ট মনে করেন আপনাকে শুধুমাত্র একটা করে বাক্য দিল, যেমন কি বললাম যে আজ ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ। আশা করছি এখানে অনেকেই ব্রাজিল সাপোর্টার রয়েছেন, অনেক আর্জেন্টিনা সাপোর্টার রয়েছেন। আর্জেন্টিনা ম্যাচ, খুব হাড্ডাহাড্ডি লড়াই, খুব একটা মার কাট ভাব থাকে এই যে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের মধ্যে। তো তার পরবর্তীতে মনে করেন আমি এখানে বললাম, এর পরবর্তীতে বলা হলো এই জায়গায় আজ ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ। তারপর বললাম রবিবারের বদলে সোমবার এসো, রবিবারের বদলে সোমবার এসো, সোমবার এসো, এসো। অথবা 3 নম্বরে আমি আপনাকে বললাম বাহ কি চমৎকার দৃশ্য,
কি চমৎকার দৃশ্য। বাহ, কি চমৎকার দৃশ্য। তো এই ধরনের আপনাকে প্রশ্ন করবে এবং আপনার শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে। এবং আমি আরেকটা উদাহরণ এখানে আপনাদের জন্য দিচ্ছি যে লোকটি দ্রুত হাঁটছে। তো এখন এই জায়গায় আপনাকে কিন্তু এইভাবে করে আপনার প্রশ্নটা দেওয়া থাকবে এবং আপনার প্রশ্নের মধ্যে যে শব্দগুলোই ব্যাকরণিক শব্দশ্রেণীর অন্তর্ভুক্ত বা গুরুত্বপূর্ণ শব্দ, ওই শব্দগুলোর নিচে কিন্তু আপনার আন্ডারলাইন করা থাকবে এবং এই আন্ডারলাইন করা শব্দগুলোকে আপনাকে ব্যাকরণিক শব্দ আকারে বের করতে হবে বা ব্যাকরণিক শব্দশ্রেণীর কোন পার্টের মধ্যে পড়েছে, কোন শব্দের মধ্যে পড়েছে, কোন পদের মধ্যে পড়েছে, ওটা আপনাকে বের করতে হবে। তো বের করতে যখন আপনাকে বলবে, আপনাকে যদি এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে, আপনি পরীক্ষার খাতার মধ্যে কীভাবে লিখবেন? আপনি পরীক্ষার খাতার মধ্যে লিখতে গেলে আপনাকে লিখতে হবে এভাবে। প্রথমত 1 নাম্বার যে শব্দটা আপনাকে দেওয়া আছে, এই যে আপনার এখানে সাবজেক্ট হচ্ছে ব্রাজিল এবং আবার সাবজেক্ট হচ্ছে আর্জেন্টিনা। তো এখন একটু দেখেন যে এই জায়গায় ব্রাজিলের পরবর্তী যে শব্দটা আছে, আমরা একটা কথা মনে রাখবো, একদম সিম্পল একটা টেকনিক মনে রাখতে পারি যে সাবজেক্টের পরে যে বিভক্তিযুক্ত শব্দটা আসতে পারে বা যে অর্থহীন শব্দটা আসতে পারে সাবজেক্টের পরবর্তীতে, ওই শব্দকে মূলত অনুসর্গ বলা হয়। তো এই জায়গায় মূলত এই যে বনাম যে শব্দটা পাচ্ছেন, এই বনাম শব্দটা হচ্ছে অনুসর্গ। আপনি আবার মনে রাখবেন যে সাবজেক্টের পরবর্তীতে যে শব্দটা আপনি পাচ্ছেন, যে শব্দের মধ্যে আলটিমেটলি কোনো অর্থ নেই বা অর্থহীন যে শব্দটা আপনি পাচ্ছেন, ওই ধরনের শব্দ যদি আপনি পান তাহলে আপনি মনে করবেন এটা অবশ্যই একটা অনুসর্গ। তো তার জন্য এখানে ব্রাজিল শব্দটা হচ্ছে সাবজেক্টের পরবর্তীতে যে শব্দটা এসেছে ওই শব্দটাকে আমরা অনুসর্গ হিসেবে ধরলাম। তো আপনি আনসার করার সময় অবশ্যই এইভাবে লিখবেন যে বনাম যে শব্দটা পেয়েছেন এটি হচ্ছে আপনার অনুসর্গ। আপনি এভাবে লিখেছেন, ওকে। তারপর 2 নম্বর বিষয়টা হচ্ছে এই যে আপনি এখানে পাচ্ছেন রবিবারের বদলে সোমবার এসো। আপনার সাবজেক্ট হচ্ছে রবিবার শব্দের পরে আপনি কাকে পাচ্ছেন? বদল নামক শব্দ পাচ্ছেন। এই বদল শব্দটা যেহেতু সাবজেক্টের পরে এসেছে তার জন্য আপনি অবশ্যই মনে রাখতে পারেন এটা হচ্ছে অনুসর্গ। দুঃখিত, বদলে, যেহেতু বদল শব্দটা ছিল তাহলে বদলের শব্দটা হবে অনুসর্গ। আপনি এখানে অবশ্যই লিখে দেবেন বদলের শব্দটি অনুসর্গ। 3 নম্বর দেখুন, বাহ শব্দটার পরে একটা আবেগবাচক যেহেতু শব্দ, এটার পরবর্তীতে একটা বিস্ময়সূচক চিহ্ন এসেছে। তো এই যে বিস্ময়সূচক চিহ্ন যেটা এসেছে তার আগে যে শব্দটা থাকবে মনে রাখবেন সবসময়, ওই শব্দটাই হচ্ছে আপনার আবেগবাচক শব্দ। আপনার ভেতরে যে ইমোশন রয়েছে ওই ইমোশনকে মূলত এখানে প্রকাশ করা হচ্ছে, এখানে প্রকাশ করছে। তো এই জায়গায় আপনি যে 3 নম্বরে যে বিষয়টা পাচ্ছেন, 3 নম্বরে যে বাহ শব্দটা রয়েছে, এই বাহ শব্দটা হচ্ছে আবেগবাচক শব্দ। বাহ শব্দটা হচ্ছে আবেগবাচক শব্দ। বা শব্দটি হচ্ছে আবেগবাচক শব্দ। জাস্ট লাইক বা তো আপনারা জানেন ইংরেজিতে কী বলে ওয়াও। তো কিছুদিন আগে আপনারা জানেন যে একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে যে বাহ, এটা ইংরেজি যে শব্দটা রয়েছে ওয়াও, এই ওয়াও শব্দটা দ্বারা আপনি বুঝতে পারছেন যে সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এই যে শব্দটা রয়েছে এই শব্দটা দ্বারাই একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তো অনেকটা এই যে বা শব্দটা ইংরেজি ওয়াও হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এর পরবর্তীতে দেখুন, লোকটি দ্রুত হাঁটছে। আপনি এই ক্ষেত্রে মূলত দ্রুত হাঁটছে কোন একটা শব্দকে যখন আপনি কিভাবে দ্বারা প্রশ্ন করবেন, কোন একটা শব্দকে যখন আপনি কিভাবে দ্বারা প্রশ্ন করবেন, এই কিভাবে দ্বারা প্রশ্ন করে আপনি যে উত্তর পাবেন ওটাকে সবসময় একটা কথায় বলবেন, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কোন একটা শব্দকে কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা সবসময় ক্রিয়া বিশেষণ বলবো। তো এখানে যে দ্রুত শব্দটা রয়েছে, দ্রুত শব্দটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো এভাবে করে আপনাকে মূলত এই জায়গায় অবশ্যই বলে দিতে হবে। এই জায়গায় আপনাকে যখন এই ধরনের করে আপনাকে আনসারগুলো বের করতে বলবে বা আনসারগুলো বলতে বলবে, আপনি অবশ্যই এইভাবে লিখে তার পাশে যেই ব্যাকরণিক পদ বা শব্দশ্রেণী যেটা রয়েছে ওই শ্রেণীটা আপনি সুন্দর করে ব্যক্ত করবেন বা লিখবেন। এই হচ্ছে আমাদের মূলত ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে প্রশ্ন আসার ধরন বা প্রশ্ন আনসার করার ধরন। আমরা এভাবেই মূলত ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে প্রশ্নটি আনসার করব। এর পরবর্তীতে আপনাদের সামনে আসছে এর পরবর্তী টপিক, নাম হচ্ছে তার মোস্ট ডেঞ্জারাস একটা টপিক। এখানে এর পরবর্তী অংশের মধ্যে রয়েছে
জাস্ট লাইক আপনি দেখতেছেন যে প্রথমত এই 4 নাম্বার টপিকের মধ্যে দুটো টপিক রয়েছে বাংলা সেকেন্ড পেপারের প্রাণ বলা যায়, বাংলা সেকেন্ড পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে দুটো টপিক এখানে আমরা দেখছি। একটা হচ্ছে উপসর্গ। উপসর্গ থেকে সবসময় 100% একটা টপিকে আসবে, 100% বলতে গেলে একটা টপিকে আসবে, এবং এই টপিকটার নাম হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্বৈতকতা আছে, ব্যাখ্যা করো। তো এই ধরনের একটা প্রশ্ন আপনাকে করতে পারে যে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্বৈতকতা আছে। অর্থবাচকতা মানে কি? মানে যে শব্দগুলো নিজের কোনো অর্থ তৈরি করতে পারে, নিজস্ব অর্থ থাকলে তাকে আমরা অর্থবাচকতা বলে থাকি। আবার অর্থদ্বৈতকতা মানে কি? যেই শব্দগুলো কোনো একটা শব্দের শুরুতে এসে তার অবস্থাকে পরিবর্তন করে দেবে তাকে আমরা বলবো অর্থবাচকতা। তো এই জায়গায় দুঃখিত, অর্থদ্বৈতকতা। তো এই জায়গায় একটা কথা মনে রাখতে হবে যে অর্থবাচকতা নেই বলতে উপসর্গ যে শব্দগুলো, শব্দাংশগুলো রয়েছে, উপসর্গের যে অংশগুলো রয়েছে, এই শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। এই শব্দগুলো মূলত একটি অর্থবোধক শব্দের শুরুতে এসে তার অবস্থাকে পরিবর্তন করতে পারে। তো তার জন্য বিদায় মূলত আমরা বলে থাকি উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্বৈতকতা আছে। যেমন কি আপনাদেরকে মূলত যদি আমি এখানে একটু ছোট্ট করে একটা উদাহরণ দিই, আমরা এখানে লিখলাম হাড়। তাহলে স্যার হাড় শব্দের অর্থ হচ্ছে হেরে যাওয়া বোঝায়, আবার হাড় শব্দের অর্থ দ্বারা পার্সেন্টেজ বা শতকরা বোঝায়, আবার হাড় দ্বারা গলার নেকলেসও বোঝায়। কিন্তু এই হাড় শব্দের শুরুতে যদি আমি সুন্দর করে একটা উপনামী শব্দ যুক্ত করে দিই তখন হয়ে গেল এটা উপহার। তাহলে উপশব্দের কোনো অর্থ নেই। এই উপশব্দটা হাড় নামক অর্থবোধক শব্দের শুরুতে এসে এই হাড় শব্দের অর্থটাকে পরিবর্তন করে দিচ্ছে। এই উপহার শব্দের অর্থ হচ্ছে কাউকে আন্তরিকতার সাথে কোনো কিছু প্রদান করাকে আমরা কি বুঝি? উপহার বুঝে থাকি। তাহলে স্যার এই উপশব্দের আলটিমেটলি কোনো অর্থ ছিল না, এটি শুধুমাত্র হার নামক একটা অর্থবোধক শব্দের শুরুতে সে তার অর্থকে পরিবর্তন করে দিল। এছাড়া আমি এখানে লিখলাম মনে করেন ভাষা। ভাষা বলতে আমরা আমাদের মাতৃভাষাকে বুঝে থাকি, আমাদের প্রধান ভাষা বাংলা ভাষা, এটাকে আমরা বুঝে থাকি। কিন্তু এটা শুরুতে আমি একটা অর্থহীন শব্দ, নাম হচ্ছে তার এই উপশব্দটাকে যুক্ত করে দিলাম, হয়ে গেল উপভাষা। তাহলে স্যার এই উপশব্দের কোনো অর্থ নেই, এই উপশব্দটা ভাষা নামক শব্দের শুরুতে এসে তার অর্থকে পরিবর্তন করে দিয়েছে। উপভাষা বলতে আমরা তখন বুঝবো আমাদের আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে কি? উপভাষা। এটা আমরা বুঝবো। তো এখানে দেখা যাচ্ছে যে এই বা এই যে বলতে পারেন হচ্ছে তারপর হচ্ছে অজ, অনা, এই শব্দগুলোর, এই শব্দাংশগুলোর নির্দিষ্ট কোনো অর্থ নেই। এই শব্দাংশগুলো কোনো একটা অর্থবোধক শব্দের শুরুতে এসে তার অবস্থাকে পরিবর্তন করে দেয়, তার অর্থকে পরিবর্তন করে দেয়, যার কারণে গিয়ে এটাকে আমরা বলছি উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্বৈতকতা আছে। তো এই প্রশ্নটা আসার সম্ভাবনা একদম 100%, 100% এই প্রশ্নটা আসতে পারে। এর পরবর্তীতে আপনাদের জন্য যেই টপিকটা সবচেয়ে বেশি পরিমাণ মূলত একটা আতঙ্ক লাগে, হয়তোবা বিভিন্ন শ্রেণীর স্টুডেন্টদের কাছে এই বিষয়টা একটু খুব ভয়ঙ্কর লাগে, যদিও বা সমাস বাংলার একটা প্রাণ হিসেবে পরিগণিত, এবং সব বাংলার যদিও একটা সহজ একটা মাধ্যম, যদি আপনি পড়তে পারেন বা আপনি চেষ্টা করেন, আপনি পড়ালেখা করেন, তাহলে আপনার জন্য একদম ইজি সমাস টপিকটা। তো সমাস থেকে অবশ্যই আপনাকে প্রশ্ন করবে, এবং আমার ব্যক্তিগত মতামত থাকবে আপনি উপসর্গ আনসার করবেন না, আপনি সমাসে আনসার করবেন। এক্ষেত্রে আপনাকে সমাস মোট 8টা দেওয়া থাকবে, এই 8টা থেকে আপনি যে কোনো 5টি সমাস আনসার করবেন। এবং এই ক্ষেত্রেও আপনাকে এই বিষয়টি নিয়ে একদম ভাবার দরকার নেই যে সমাস কোত্থেকে আসবে বা সমাসকে আদৌ আমার কমন পড়বে কিনা। অবশ্যই কমন পড়বে। আপনি আপনার বিগত সালের প্রশ্ন 2016 থেকে 23 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে, আপনি জাস্ট ওই প্রশ্নগুলো বারবার রিভিশন দিবেন, পড়বেন, ভালো করে লিখবেন, অবশ্যই আপনি ওখান থেকে কমন পাবেন বলে আমি আশা রাখছি। ইনশাআল্লাহ আপনার কমন আসবে। এখন যে বিষয়টা হচ্ছে, আমরা সমাস আনসার করতে গেলে আমরা আনসারটা কিভাবে লিখব বা আমাদের উত্তরটা কীরকম হবে। তো আপনাকে যখন সমাস আনসার করতে হবে তখন আপনি সমাসটা আনসার কিভাবে করবেন একটু আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদেরকে অনেকগুলো সমাস দেওয়া থাকবে। যেমন কি মনে করুন হচ্ছে আপনাকে দেওয়া থাকবে দা কুমড়া, দুঃখিত, দা কুমড়া আপনাকে দেওয়া থাকতে পারে মূলত এর পরবর্তীতে কাজল কালো, কাজল কালো শব্দটা দেখে হয়তো একটা কথা মাথায় আসতে পারে যে বাংলা সিনেমার মূলত প্রখ্যাত ডায়লগ থাকে, যেখানে নায়ক নায়িকাদেরকে বলে যে তোমার কাজল কালো চোখ বিদ্ধ করেছে আমায়। এর পরবর্তীতে পেছনে কিন্তু একটা গান বাজতে থাকে, লা 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 লা, এই টাইপের একটা গান বেজে থাকে। তো এই যে কাজল কালো, তো এই কাজল কালো, তার পরবর্তীতে আপনাকে এখানে দেওয়া হলো সিংহ পুরুষ। এই ধরনের করে মূলত আপনাকে অনেকগুলা স্মৃতিসৌধ।
তো এই ধরনের করে আপনাকে অনেকগুলা প্রায় 8টা মতো সমাস দেওয়া হলো। আপনি এই সমাসগুলো কীভাবে আনসার করবেন, আপনার খাতার মধ্যে কীভাবে আনসার করতে হবে, এই বিষয়টা আমরা যদি একটু দেখি, আমরা একটু দেখব। বিষয়টা হচ্ছে এই ধরনের, মনে করুন আপনি যখন আনসার করতে যাবেন আপনাকে অবশ্যই সমাসবদ্ধ শব্দ, আপনার অবশ্যই সমাসবদ্ধ শব্দ, বেশ বাক্য, আপনার অবশ্যই সমাসবদ্ধ শব্দ, দুঃখিত, তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে দা কুমড়া শব্দটা মনে করেন আপনার সমাসবদ্ধ শব্দ। আপনি যখন সমাস আনসার করতে যাচ্ছেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে দা কুমড়া শব্দটা রয়েছে, এই দা কুমড়া শব্দটাকে আপনি যখন সমাসবদ্ধ শব্দ আকারে লিখতে যাবেন তখন আপনাকে প্রথমত সমাসবদ্ধ শব্দটা এখানে লিখতে হবে, তার পরবর্তীতে আপনাকে মাঝখানে বেশ বাক্য লিখতে হবে, এটা হচ্ছে আপনার বেশ বাক্য, এবং তার পরবর্তীতে অবশ্যই এই শব্দটা বা এই সমাসটা কোন ধরনের সমাস বা এই সমাসের কোন অংশ এটাকে অবশ্যই আপনাকে লিখতে হবে। যেমন যেহেতু দা কুমড়া শব্দের মাঝখানে হাইফেন রয়েছে এবং আপনার বেশ বাক্যের মাঝখানে হচ্ছে ও রয়েছে, তার জন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে মূলত দ্বন্দ্ব সমাস। তো এই দা কুমড়া শব্দটার ক্ষেত্রে আপনি যখন এটাকে আনসার আকারে লিখতে যাচ্ছেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই শব্দটাকে যখন আপনি সমাসবদ্ধ শব্দ আকারে লিখতে যাচ্ছেন বা আপনার খাতার মধ্যে লিখবেন, প্রথমত আপনি এখানে লিখবেন সমাসবদ্ধ শব্দ, তার পরবর্তীতে আপনি লিখবেন বেশ বাক্য এবং পরবর্তীতে লিখবেন নির্ণয়মান সমাস। এক্ষেত্রে আপনি যখন আনসার করবেন অবশ্যই আপনি উপরে লিখে দিবেন কোনটি সমাসবদ্ধ শব্দ, কোনটি বেশ বাক্য এবং কোনটি নির্ণয়মান সমাস এবং কোনটি নির্ণয়মান সমাস। তো এই ক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এটাই। অথবা যখন আপনি লিখতে যাচ্ছেন এই যে কাজল কালো শব্দ যেটা রয়েছে, কাজল কালো শব্দটাকে যখন আপনি বেশ বাক্য আকারে লিখবেন, এটা হচ্ছে কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো। তো কর্মধারয়ের অনেকগুলো পার্ট রয়েছে, এই পার্টগুলোর মধ্যে সবচেয়ে কনফিউজড দুটি পার্ট হচ্ছে উপমান আর উপমিত কর্মধারয়। তো এই উপমান আর উপমিত কর্মধারয়ের মধ্যে আপনি বুঝবেন কীভাবে যে এটা উপমান নাকি উপমিত কর্মধারয়। আপনি যখন দেখবেন একটা সমাসবদ্ধ শব্দের দুটি অংশ থাকে, একটা হচ্ছে পূর্বপদ এবং একটা হচ্ছে পরপদ। এই পূর্বপদ আর পরপদের মধ্যে একটা তুলনা বুঝাইলে, আপনি যদি একটা কম্প্যারিজন পান, তুলনা পান, তখন আপনি দেখে নেবেন অবশ্যই এটা হয়তো উপমান হতে পারে, না হয় উপমিত হতে পারে, উপমিত কর্মধারয় হতে পারে। তখন বুঝবো কীভাবে কোনটা উপমান কোনটা উপমিত কর্মধারয়। তাইলে এই যে বুঝার একটা ওয়ে হচ্ছে, আপনি এখানে দেখছেন যে কাজল কালো, কাজল বাস্তবে দেখতে কেমন? কালো। তাহলে যে জিনিসটা বাস্তবে সম্ভব, যে জিনিসটা বাস্তবে চোখে দেখা যায়, যা বাস্তবে ঘটে, তাকে আপনি অবশ্যই বলবেন উপমান কর্মধারয়, উপমান কর্মধারয়। আবার এখানে কিছু আমি পরে দিয়েছিলাম সিংহ পুরুষ। তো সিংহ পুরুষ এটার মধ্যেও পুরুষের সাথে মূলত সিংহের হালকা তুলনা বোঝাচ্ছে, পুরুষের সাথে সিংহের তুলনা দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি বুঝবেন কিভাবে এটাকে উপমান নাকি উপমিত। তাহলে একটু দেখুন যে সিংহ পুরুষ, এই যে পূর্বপথ হচ্ছে সিংহ, পরপথ হচ্ছে পুরুষ, তাহলে এখানে সিংহের সাথে পুরুষকে তুলনা করা হয়েছে, কিন্তু বাস্তবিকভাবে সিংহের সামনে কি কখনো পুরুষকে সামনে কি আনা যাবে? সিংহকে কখনো পুরুষকে কখনো সিংহের সমান হবে? তা বাস্তবে সম্ভব নয়, তা বাস্তবে হতে পারে না। যদি সিংহের সামনে পুরুষকে নিয়ে যাই তাহলে সিংহ তাকে খাবার মনে করবে, চিকেন পুরুষ মনে করবে। তো এই জন্য আমরা মূলত পুরুষকে আর সিংহের মধ্যে এই তুলনাটা সম্ভব না, এটা বাস্তবে সম্ভব না, এটা শুধু কাল্পনিক, কল্পনা করা যায়। যার কারণে গিয়ে যাকে কল্পনা করা যায় আপনি তাকে বলবেন উপমিত কর্মধারয়, তাকে বলবেন উপমিত কর্মধারয়। আর উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে একটা ন্যায় নামক শব্দ আসে, ওই ন্যায় নামক শব্দটা বেশ বাক্যের শেষে বসে। আপনার বেশ বাক্যটা হবে এই ধরনের, সিংহ পুরুষের ন্যায় বা পুরুষ সিংহের ন্যায়। তো এইভাবে আপনাকে আপনার খাতার মধ্যে অবশ্যই এই সিস্টেমে বা এই সিকোয়েন্সের মধ্যে আপনাকে আনসার করতে হবে। আপনার প্রথমত সমাসবদ্ধ শব্দ থাকবে, মাঝখানে বেশ বাক্য থাকবে এবং পাশে অবশ্যই নির্ণয়মান সমাস থাকবে। এবং একটা বিষয় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এই সমাসবদ্ধ শব্দ, বেশ বাক্য আর নির্ণয়মান সমাস, এই তিনটার মধ্যে যদি কোনো একটা বাই এনি চান্স যদি মিস হয় তাহলে আপনার সমাস শুদ্ধ নয় বলে বিবেচ্য হবে।
তো তার জন্য আপনাকে অবশ্যই এই তিনটিকে সিরিয়ালে লিখতে হবে, একই সাথে লিখতে হবে। আপনি যদি একই সাথে লিখেন তবেই কিন্তু আপনার যথাযথ নাম্বার পাওয়ার চান্সেস থাকবে, আপনি যথাযথ নাম্বার পাবেন। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলবো যে আপনি অবশ্যই এক্ষেত্রে সমাস আনসার করবেন উপসর্গের তুলনায়, কারণ উপসর্গ আনসার করলে আপনাকে 5-এ 3 বা 4 ধরা যেতে পারে। আপনি অবশ্যই এক্ষেত্রে বিগত সালের সমাসগুলো যদি প্র্যাকটিস করেন আপনি যথাযথ 5টি সমাস কমন পাবেন, এটা ইনশাল্লাহ আমার নিশ্চয়তা রয়েছে। তো এই জন্য আমরা অবশ্যই মনে রাখবো যে এখানে আমরা বিগত সালের যেই সমাস পার্টটা রয়েছে, বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে ওই প্রশ্নগুলো আমরা ভালো করে মূলত বুঝে শুনে লিখে প্র্যাকটিস করে যাব, তাহলে অবশ্যই এখান থেকে যথাযথ কমন পাবো। এর পরবর্তীতে আপনার কাছে আসছে 5 নম্বর যে বিষয়টা রয়েছে তার নাম হচ্ছে বাক্য। বাক্য থেকে প্রশ্ন আপনাকে দিলে 3 ধরনের প্রশ্ন আপনাকে দিতে পারে। প্রথমত হচ্ছে বাক্য কাকে বলে, গঠনগতভাবে বাক্য কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ আপনাকে লিখতে দিতে পারে। অথবা আপনাকে বলতে পারে বাক্য কাকে বলে, অর্থগতভাবে বাক্য কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ আপনাকে লিখতে দিতে পারে। এছাড়া আরেকটা প্রশ্ন আসতে পারে, যে প্রশ্নটা সবচেয়ে বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ, প্রায় সময় এসে থাকে বিভিন্ন বোর্ড কোশ্চেনের মধ্যে আমি দেখে থাকি, সেটা হচ্ছে একটি সার্থক বাক্যের গুণাবলী ব্যাখ্যা করো। একটি সার্থক বাক্যের মূলত 3টা গুণাবলী থাকে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই 3টা গুণাবলীকে আপনাকে যথাযথ ব্যাখ্যা আকারে আপনার খাতার মধ্যে লিখতে হবে। তো এই ছাড়া এগুলো হচ্ছে আপনার লিখিত প্রশ্ন। এর পরবর্তীতে অথবা দিয়ে যে আপনাকে বাক্য পরিবর্তন করতে দিবে, এই বাক্য পরিবর্তন আপনি ঠিক আগের মতোই বিগত সালের প্রশ্নগুলোই দেখবেন, 2016 থেকে 23 পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে আপনি ওই প্রশ্নগুলো দেখবেন এবং ওখান থেকে যথাযথভাবে আপনি কমন পাবেন বলে আশা করছি। তবে এই ক্ষেত্রে বাক্য পরিবর্তনের ক্ষেত্রে যে প্রশ্নগুলো গতানুগতিকভাবে সবচেয়ে বেশি পরিমাণ আসে, যেই টপিকগুলো থেকে আপনাকে বাক্য পরিবর্তনের প্রশ্নগুলো করতে পারে, সেটা হচ্ছে জটিল বাক্য থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে, যৌগিক বাক্য থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে। তাছাড়া আপনাকে মূলত অনুজ্ঞাসূচক বাক্য থেকে প্রায় সময় প্রশ্ন করতে পারে। এছাড়া আপনি মনে রাখবেন অবশ্যই প্রার্থনামূলক বাক্য অনেক সময় দিতে পারে। তাছাড়া আপনাকে অবশ্যই প্রশ্ন করবে এর পরবর্তীতে আপনাকে অস্তিবাচক নেতিবাচক, এই জায়গা থেকে প্রতি বছর প্রশ্ন আসে। অস্তিবাচক নেতিবাচক বাক্য থেকে প্রশ্ন আসে, অস্তিবাচক নেতিবাচক এই বাক্যগুলো থেকে প্রায় সময় প্রশ্ন হয়। তো এই ক্ষেত্রে আপনাকে এই টপিকগুলো ভালো করে দেখে যেতে হবে, এই টপিকগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। এছাড়াও মাঝে মধ্যে আপনাকে অবশ্যই মূলত এই জায়গায় বিস্ময়সূচক বাক্য থেকে প্রশ্ন করতে পারে। তো আপনি সবসময় এই জিনিসগুলো ভালো করে একটু দেখে যাবেন, এই বিষয়গুলো থেকে আপনার প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি পরিমাণ রয়েছে। তো এই জন্য এই বিষয়গুলো আপনি একটু বারবার প্র্যাকটিস করবেন এবং এই ক্ষেত্রে প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনি সবসময় 2016 থেকে 23 পর্যন্ত যে বোর্ড প্রশ্নগুলো এসেছে ওগুলোকে প্রাধান্য দিবেন এবং ওখান থেকে দেখবেন যতবার আপনি বোর্ড কোয়েশ্চেনগুলো আনসার করতে যাচ্ছেন প্রতিবারেই আপনি 5টা করে কমন পাচ্ছেন। তো এই জন্য আপনি বিগত বছরের প্রশ্নগুলোর প্রতি সবচেয়ে বেশি পরিমাণ গুরুত্ব দিবেন। তার পরবর্তীতে আপনার জন্য যে টপিকটা সবচেয়ে বেশি পরিমাণ ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় এবং সেটা হচ্ছে কি বাক্য শুদ্ধিকরণ। বাক্য শুদ্ধিকরণ একটা বলতে পারেন হচ্ছে সবচেয়ে সহজ একটি টপিকগুলোর মধ্যে একদম ইজি একটা টপিক। আপনাকে একটা বাক্য দেওয়া থাকবে, এই বাক্যের মধ্যে একটা শব্দের মধ্যে ভুল দেওয়া থাকতে পারে, সেটা শব্দজনিত ভুল হতে পারে, বচনজনিত ভুল হতে পারে, প্রকৃতি প্রত্যয়জনিত ভুল হতে পারে, ইত্যাদি বানানজনিত ভুল হতে পারে, ইত্যাদি জনিত ভুল আপনাকে দিবে। আপনাকে ওই বাক্যটা শুদ্ধ করে লিখতে হবে। যেমন কি আপনাকে যদি দেওয়া থাকে 1 নম্বরে দেওয়া থাকতে পারে বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, এই ধরনের একটা প্রশ্ন আপনাকে অনেক সময় দিতে পারে। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, এই ধরনের একটা প্রশ্ন আপনাকে দিতে পারে। তো এই বাক্যের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন যে এই বাক্যের মধ্যে ভুলটা হচ্ছে উন্নতশীল। আসলে উন্নতশীল বলতে কখন কিছু হয় না, উন্নয়নশীল নামে একটা ওয়ার্ড রয়েছে। তো এই উন্নয়নশীল শব্দটা এটার জন্য সুইটেবল বা যথার্থ। তো এখানে আপনাকে এই জায়গায় ভুল দিয়েছে এবং আপনি যখন আনসার করতে যাবেন আপনি এখানে অবশ্যই বাক্যটির সঠিক অবস্থাটা লিখবেন। আপনি লিখবেন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আপনি লিখবেন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। তারপর আপনাকে আরেকটা যদি আমি উদাহরণ দিই আপনি বিষয়টা আরও ভালো করে বুঝতে পারছেন। আপনাকে যদি বলা থাকে, আপনাকে অনেক সময় বলতে পারে যে এই উদাহরণটা অনেক সময় আসে যে তিনি সস্ত্রীক বেড়াতে গেলেন। সস্ত্রীক বলতে অনেকটা নিজেকে বোঝানো হচ্ছে, আত্মচরিত বা নিজের অবস্থাকে বোঝানো হচ্ছে। তো এখানে সস্ত্রীক শব্দটার মধ্যে ভুল রয়েছে। এখানে সস্ত্রীক শব্দটা যে দন্ত শৈব হবে না, এখানে ভুল রয়েছে। তো এই বাক্যটা মূলত দুইভাবে আপনি এটার শুদ্ধটা লিখতে পারেন। যেমন কি একটা হচ্ছে তিনি
সস্ত্রীক বেড়াতে গেলেন, এভাবে আপনি লিখতে পারেন। তিনি সস্ত্রীক বেড়াতে গেলেন, আপনি এভাবে লিখতে পারেন। অথবা আপনি লিখতে পারেন তিনি স্ত্রী সহ বেড়াতে গেলেন, আপনি লিখতে পারেন তিনি স্ত্রী সহ বেড়াতে গেলেন, এই ধরনের করে আপনি লিখতে পারেন। তো এইভাবে আপনাকে একটা নির্দিষ্ট শব্দের মধ্যে ভুল দিয়ে দিতে পারে, অনেক সময় বচনজনিত ভুলও আপনাকে দিতে পারে। যেমন কি আপনাকে বলতে পারে সকল ছাত্ররা উপস্থিত। আপনি এখানে দেখেই বুঝতে পারছেন এখানে বচনজনিত ভুল হয়েছে, বহুবচন দুবার চলে এসেছে। তো এখানে আপনার মূলত বাক্যটার সঠিক অবস্থাটা হবে সকল ছাত্র উপস্থিত, অথবা মূলত আপনি বলবেন যে ছাত্ররা উপস্থিত, এই ধরনের করে আপনি আনসারটা দিবেন। আপনি লিখতে পারেন সকল ছাত্র উপস্থিত, সকল ছাত্র উপস্থিত, অথবা আপনি লিখতে পারেন ছাত্ররা উপস্থিত। এইভাবে করে আপনি বলতে পারেন, এই জায়গায় আপনি এই বিষয়টা বলতে পারেন। তো এইভাবে আপনাকে মূলত বাক্য শুদ্ধিকরণের মধ্যে এভাবে মোট 8টা বাক্য দেওয়া থাকবে, আপনাকে 5টা বাক্য আনসার করতে হবে এবং প্রতিটা বাক্যের মধ্যে হয়তো বচনজনিত, না হয় প্রত্যয়জনিত, না হয় বানানজনিত, অথবা আপনাকে নির্দিষ্ট বাক্যের আসক্তি বা আকাঙ্ক্ষা ইত্যাদি জনিত আপনাকে ভুল দিতে পারে। আপনি ওই বাক্যটাকে সঠিকভাবে যথার্থভাবে সুন্দর করে লিখবেন, ব্যাখ্যা আকারে লিখবেন। তো এইভাবে যদি লিখেন আপনার নাম্বারটার সিকোয়েন্সটা যথাযথ থাকবে এবং আপনি ভালো একটা নাম্বার পাবেন বলে আমি আশা করছি। তবে এইটার জন্য বাক্য শুদ্ধিকরণের জন্য আপনি ঠিক একইভাবে বিগত সালের বোর্ড প্রশ্ন যেটা রয়েছে 2016 মূলত 16 থেকে 23 পর্যন্ত যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে, আপনি ওই বোর্ড প্রশ্নগুলো ভালো করে পড়বেন এবং ভালো করে আনসার করবেন বলে আমার বিশ্বাস রয়েছে। এক কথায় বলতে গেলে আপনি মূলত 1 থেকে 6 পর্যন্ত যে গ্রামাটিক্যাল পয়েন্টসগুলো রয়েছে প্রত্যেকটাই যদি আনসার করেন, আপনি 30-এ 30 নাম্বার কিন্তু ইজিলি তুলতে পারবেন, যথাযথভাবে তুলতে পারবেন। তো তার জন্য আপনাকে বিগত সালের প্রশ্নগুলো যথাযথভাবে মূলত ব্যাখ্যা আকারে পড়তে হবে এবং যথাযথভাবে বোঝার চেষ্টা করতে হবে। না বুঝলেও লিখে লিখে অন্তত পড়লে আপনার যথাযথ পরিমাণ ভালো রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে। তো তার জন্য আমরা যথাযথভাবে এই 6টা অংশকে বিগত সালের বোর্ড প্রশ্ন আকারে পড়ার চেষ্টা করব এবং যদি তা না পারি তাহলে আমরা লিখিত অংশের জন্য যেই সাজেশনটা আপনাকে উপরে দেওয়া হয়েছে আপনি ওই সাজেশনটা ফলো করবেন বলে আশা করছি। এর পরবর্তীতে আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাদের জন্য রয়েছে তা হচ্ছে লিখিত অংশ। লিখিত অংশের মধ্যে প্রথমত আমরা দেখব যে লিখিত অংশের মধ্যে কোন কোন বিষয়গুলো আমরা সবচেয়ে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট বা কোন কোন বিষয়গুলো আমরা করব, এই জিনিসগুলো একটু খেয়াল করি। প্রথমত আপনি এখানে দেখছেন যে লিখিত অংশের মধ্যে প্রথমত রয়েছে পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দের পাশাপাশি রয়েছে অনুবাদ। তো এখানে আমরা কোনটা আনসার করলে যথাযথ নাম্বার পাবো, আমরা এই ক্ষেত্রে সবসময় মনে রাখবো যে আমরা কখনো অনুবাদ আনসার করতে যাব না, আমরা সবসময় পারিভাষিক শব্দই আনসার করব। কারণ অনুবাদ আনসার করলেও আপনাকে 10-এর মধ্যে 6 থেকে 7 বা অ্যাভারেজ 8 পর্যন্ত দিতে পারে, কিন্তু আপনি যখন পারিভাষিক শব্দ 10টাই 10টা শুদ্ধ লিখবেন আপনার 10-এ 10 নাম্বার থাকছে। তো তার জন্য আমরা পারিভাষিক শব্দ শিখব। আর এই পারিভাষিক শব্দের জন্য আমরা ঘুরে ফিরে এই যে আগের মতোই বিগত সালের বোর্ড প্রশ্নগুলো আমরা দেখে যাব। বিগত সালের বোর্ড প্রশ্নগুলো থেকে 100% কমন পড়বে বলে আমি আশা রাখছি। এর পরবর্তীতে আপনাকে প্রশ্ন দিতে পারে যে সারাংশ, সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ, আমরা কোনটা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এই ক্ষেত্রে আপনাকে বলবো যদি আপনি সময় বাঁচাতে চান, আপনি যদি অল্প কথার মধ্যে ভালো একটা নাম্বার পেতে চান, আপনি অবশ্যই সারাংশ, সারমর্ম আনসার করতে যাবেন। আমরা দেখি মেজরিটি পার্সেন্ট ক্ষেত্রে সারাংশ তেমন পরীক্ষার মধ্যে তেমন আসে না, সারমর্ম কিন্তু এক্ষেত্রে আসার সম্ভাবনা প্রায় 100% বলতেই পারেন, সারমর্ম প্রায় সময় এসে থাকে। তো তার জন্য সারমর্মগুলো বিগত সালের যে বোর্ড প্রশ্নের মধ্যে সারমর্মগুলো এসেছে আপনি ওই বোর্ড প্রশ্নের সারমর্মগুলো খুব ভালো করে মূলত ভালো করে পড়ে যাবেন, লিখে যাবেন। এরই পাশাপাশি আপনি ভাব সম্প্রসারণ বিগত সালের বোর্ড প্রশ্নগুলোই দেখে যাবেন এবং এই ক্ষেত্রে আপনি ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে আপনার প্রেজেন্টেশন স্ট্রাকচারটা ঠিক রাখবেন, ভূমিকা, মূল ভাব, তারপর হচ্ছে উপসংহার, এই জিনিসগুলো যথাযথভাবে আপনি ঠিক রাখবেন। এর পরবর্তীতে আপনাদের জন্য আসছে দিনলিপি অথবা প্রতিবেদন। এখন দিনলিপি তথা ডায়েরি, আপনি ডায়েরি অ্যাজ ইউজুয়াল যেভাবে লিখেন ওভাবে ডায়েরিটা লিখবেন। মনে করেন এটা হচ্ছে আপনার খাতা, আপনার খাতার ক্ষেত্রে প্রথমত আপনি এখানে তারিখ দিবেন, তারিখ দেওয়ার পরবর্তীতে বার দিবেন, কী বারে আপনি এটা লিখছেন, তারপর আপনি এখানে সময় দেবেন। তো সময় দেওয়ার পরবর্তীতে আপনার যে হেডিংটা থাকবে, আপনার নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আপনাকে দিনলিপি লিখতে দিবে, ওই বিষয়টা এক্স্যাক্টলি আপনি খাতার মাঝ বরাবর লিখবেন বিষয়টি
এবং বিষয়টি মাঝ বরাবর খুব বড় করে লিখবেন যাতে আপনার প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়। এবং এই ক্ষেত্রে আপনি বিষয়টি মাঝখানে লিখে আপনার প্রথম লাইনটি খাতার মাঝখান থেকে শুরু করলে বিষয়টা অত্যন্ত চমৎকার দেখায়, সুন্দর দেখায়। তার জন্য আপনি প্রথম লাইনটি খাতার মাঝখান থেকে শুরু করবেন, প্রথম লাইনটি আপনার খাতার মাঝখান থেকে প্রথম লাইনটি শেষ করবেন এবং দ্বিতীয় লাইনটি একদম খাতার শুরু থেকে লেখা স্টার্ট করবেন বলে আমি আশা রাখছি। এবং এভাবে আপনি দিনলিপিটি আনসার করবেন এবং দিনলিপিটি এভাবে আনসার করলে আপনার যথাযথ প্রেজেন্টেশনটা ঠিক থাকবে, তাই আপনি দিনলিপিটা এইভাবে আনসার করবেন। প্রতিবেদন কীভাবে আনসার করবো, অনেক স্টুডেন্টের এই বিষয়টা জানার থাকে যে আমরা প্রতিবেদন আনসার করতে গিয়ে বারবার হেজিটেশনের মধ্যে পড়ে যাই, আমরা বারবার মানে কনফিউজড হয়ে যাই যে কীভাবে প্রতিবেদনটা আনসার করলে যথাযথ নাম্বারটা আসতে পারে। তো প্রতিবেদন দুই ধরনের ভাবে আপনি আনসার করতে পারেন। প্রথমত হচ্ছে প্রাতিষ্ঠানিক যে প্রতিবেদনটা রয়েছে আপনার যে স্কুল কলেজের মধ্যে যে আপনি যেই স্কুল কলেজের মধ্যে আপনি যেই প্রতিবেদনটা করতে যাচ্ছেন, এই প্রতিবেদনটার ক্ষেত্রে আপনি কি করবেন, মানে এই প্রতিবেদনটা আপনি কীভাবে আনসার করবেন, এই বিষয়টা আমরা প্রথমত দেখব। প্রথমত আমরা এখানে হচ্ছে থাং দিব, তারিখ দিব, তার পরবর্তীতে হচ্ছে বরাবর, তারপর আসবে অধ্যক্ষ মহোদয়, তার পরবর্তীতে আমরা লিখব যে কোনো একটা স্কুলের কলেজের নাম আপনি লিখবেন বা যে কোনো একটা মাদ্রাসার নাম আপনি লিখবেন। যেহেতু আপনি আলিম পরীক্ষার্থী অবশ্যই আপনি মাদ্রাসার নাম লিখবেন। মূলত আমি লিখলাম শাহজাহান আউলিয়া কামিল মাদ্রাসা, আউলিয়া কামিল মাদ্রাসা আমি লিখলাম। তারপর চট্টগ্রাম। তার পরবর্তীতে আমরা এখানে বিষয় দিব, বিষয় দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে মূলত আমাদের প্রতিবেদনটা শুরু করব। এতটুকুর মধ্যে আপনার খাতার 4 ভাগের 1 অংশ যাতে মূলত খরচ হয়, বাকি অংশটা যাতে বিদ্যমান থাকে বা আপনার থাকে, এই দিকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। এর পরবর্তীতে আপনি বিষয়টা এখানে, বিষয় যদিও বা বিষয় শব্দটা না লিখলেও চলবে, আপনি এখানে বিষয় শব্দটা না লিখে এক্স্যাক্টলি এই জায়গায় আপনি বড় করে আপনার যে বিষয়টা আছে ওই বিষয়টা সুন্দর করে বড় করে এখানে লিখে দেবেন, এই অংশটার মধ্যে লিখে দেবেন এবং লেখার পরবর্তী থেকে আপনি আপনার প্রতিবেদন শুরু করবেন, আপনার প্রতিবেদন লিখবেন। আপনার প্রতিবেদন লেখার ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে যে প্রতিবেদন কি 2 পৃষ্ঠা লেখা যায় কিনা। অবশ্যই প্রতিবেদন 2 পৃষ্ঠা লেখা যাবে, এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না। এবং প্রথম পৃষ্ঠা শেষ করার পর পরবর্তী পৃষ্ঠার মধ্যে আপনি যখন প্রতিবেদন শেষ করবেন, শেষের দিকে আপনি অবশ্যই আপনার প্রতিবেদনের ধরন আপনি দিয়ে দেবেন, প্রতিবেদনের প্রকৃতি আপনি শেষের দিকে অবশ্যই একদম শেষের দিকে লিখবেন, প্রতিবেদনের প্রকৃতি লিখবেন আপনি। তার পরবর্তীতে আপনার প্রতিবেদকের মূলত নাম লিখবেন, প্রতিবেদকের নাম থাকবে। তার পরবর্তীতে হচ্ছে মূলত সময় থাকবে, প্রতিবেদনের স্থান থাকবে। তো এর পরবর্তীতে আপনি মূলত এই কথাগুলো লিখে দিবেন এবং লেখার পরবর্তীতে আপনি অবশ্যই শেষে একটি খাম লিখে দিবেন এবং এই খামের মধ্যে হচ্ছে প্রেরক থাকবে, প্রাপক থাকবে। আপনি প্রেরকের ঠিকানা লিখবেন, আপনার ঠিকানা লিখবেন, অথবা বলছি দুঃখিত, পাশে আপনি প্রাপকের ঠিকানা লিখবেন। তো এভাবে আপনি একটা প্রাতিষ্ঠানিক যে প্রতিবেদনটা রয়েছে আপনি প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা কমপ্লিট করতে যাবেন। এইভাবে আপনি প্রতিষ্ঠানের জন্য যে প্রতিবেদন দরকার, প্রাতিষ্ঠানিক যে প্রতিবেদন থাকে, এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আপনি এখানে লিখে রাখবেন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আপনি লিখবেন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার পরবর্তীতে আপনার কাছে যে বিষয়টা থাকবে, আপনি যেই টপিকটা দেখবেন, এর পরবর্তীতে আরেক ধরনের প্রতিবেদন আপনাদেরকে দিতে পারে এবং এই প্রতিবেদনের নাম হচ্ছে সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন। এখন সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদনটা আমরা কিভাবে লিখতে পারি, আমাদের কিভাবে লেখা যায়। আপনি সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদন লেখার ক্ষেত্রে মনে করুন এটা হচ্ছে আপনার খাতা, আপনি প্রথমত এই জায়গায় দিবেন, প্রথমত হচ্ছে বরাবর তারিখ দিবেন, প্রথমত তারিখ, তারপর হচ্ছে আপনি এখানে লিখবেন প্রতিবেদকের ধরন, প্রতিবেদকের নাম লিখবেন, তারপর প্রতিবেদনের প্রকৃতি লিখবেন, প্রতিবেদনের প্রকৃতি, তার পরবর্তীতে হচ্ছে তদন্তের ধরন, আপনি কিভাবে তদন্ত করেছেন এভাবে করে লিখবেন।
তার পরবর্তীতে আপনি এখানে মূলত প্রতিবেদনের স্থান লিখবেন। এবং এগুলো লেখার পরবর্তীতে আপনি যদি চান আপনি এই জায়গায় লিখবেন যে নিজস্ব প্রতিবেদক লিখে দেবেন। নিজস্ব প্রতিবেদক, একটু জায়গা ফাঁকা রেখে আপনি লিখবেন নিজস্ব প্রতিবেদক। লিখে আপনি লিখবেন দৈনিক জনকণ্ঠ, বা যে কোনো একটা পত্রিকার নাম আপনি দিবেন, জনকণ্ঠ। এবার করে আপনি নামটা দিবেন। তো এর পরবর্তীতে হচ্ছে আপনি তারিখটা এখানে লিখে দেবেন। আপনি যে তারিখের মধ্যে এটা লিখছেন আপনি ওই তারিখটা লিখবেন, এই জায়গায় তারিখটা দিবেন। আপনি যে তারিখটা আপনার মূলত প্রতিবেদন রচনার ডেট, আপনি আপনার তারিখটা দিয়ে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি এখানে খাতার মাঝখানে একটা বড় করে বিষয়টা লিখবেন, যে বিষয়ে আপনি লিখছেন। মনে করেন খাদ্যদ্রব্যে ভেজাল নিয়ে আপনি একটা প্রতিবেদন সংবাদপত্রে দেওয়ার জন্য লিখছেন, অথবা মাদকাসক্তির কুফল নিয়ে লিখছেন, অথবা আপনার সড়ক দুর্ঘটনা নিয়ে আপনি একটা প্রতিবেদন লিখছেন। তো এই জায়গায় আপনি এখানে এক্স্যাক্টলি বিষয়টা দিয়ে দেবেন। তো বিষয়টা দেওয়ার পরবর্তীতে বিষয়টা এখানে লিখে আপনার প্রথম লাইনটা খাতার মাঝখান থেকে শুরু করবেন, এবং প্রথম লাইনটি এই জায়গায় মূলত প্রথম লাইনটি এই জায়গায় শেষ করে দ্বিতীয় লাইনটা আপনি এই জায়গা থেকে শুরু করবেন। এভাবে করে আপনি লিখবেন। তো লেখার পরবর্তীতে 2 পৃষ্ঠা লিখেন। 2 পৃষ্ঠা লিখে আপনার লেখার শেষের দিকে অবশ্যই একটি খাম আপনাকে দিতে হবে, এবং এই খামের মধ্যে আপনি অবশ্যই এক পাশে দিবেন প্রেরক এবং আরেক পাশে দিবেন প্রাপক। এবং এই প্রেরক এবং প্রাপকের যেই মূলত ঠিকানা রয়েছে আপনি ঠিকানাটা দিয়ে দেবেন। মনে করেন আপনার নাম মোহাম্মদ আলিফ, ঠিক আছে। আপনি এখানে লিখে দেবেন যে আপনার কোথায় থেকে এসেছেন, চট্টগ্রাম। আপনি কোথায় থেকে দিয়েছেন, দুঃখিত, চট্টগ্রাম। প্রাপক এখানে দিয়ে দেবেন দৈনিক জনকণ্ঠ, ঢাকা 1000। এভাবে করে আপনি আপনার লেখাটা কমপ্লিট করবেন। তো এইভাবে আপনি আপনার প্রতিবেদনটা কমপ্লিট করবেন। তবে যথাযথ চেষ্টা করবেন আপনি যথাযথ ইনফরমেশন দেওয়ার জন্য। কোনো বানিয়ে কথা আমরা এখানে লিখতে যাব না, যথাযথ কথাটাই আমরা এখানে লিখব। এবং আপনি যখন আনসার করতে যাচ্ছেন আপনার প্রত্যেকটা কথা পয়েন্ট টু পয়েন্ট হতে হবে। মানে আপনি যথাযথ যে তথ্যগুলো দিচ্ছেন প্রত্যেকটি তথ্যই মূলত একটা মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হিসেবে আপনার মানে পাঠকদের সামনে উপস্থাপন করতে হবে। তো তার জন্য বিদায় আপনাকে যথাযথ শুদ্ধ ধরনের আপনি বানান থেকে শুরু করে সকল কিছু শুদ্ধ রেখে আপনি যথাযথভাবে আপনার প্রতিবেদন রচনা করবেন। এই হচ্ছে কথা। এর পরবর্তীতে আপনার সামনে আসছে মূলত ইমেইল বা আবেদনপত্র। আপনি এর মধ্যে কী লিখবেন? যদি আমার ব্যক্তিগত মতামত থাকে আমি অবশ্যই আপনাকে বলবো আপনি এক্ষেত্রে অবশ্যই আবেদনপত্র লিখবেন, কারণ ছোটোবেলা থেকে আপনি আবেদনপত্র লিখে আসছেন, আপনার আবেদনপত্র সম্পর্কে যথাযথ ধারণা আছে। আপনি আবেদনপত্র অবশ্যই লিখতে যাবেন, আপনি আবেদনপত্র লিখবেন। তাছাড়াও অনেকে আবেদনপত্র লেখেন, অনেকে ইমেইল লিখে। ইমেইল লেখার ক্ষেত্রে আমি কীভাবে লিখতে পারি? তো ইমেইল লেখার একটা সিস্টেম আমি এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি। আপনি এখানে বরাবরের মতো ইমেইল আপনার লেখার যে ওয়ে আপনি যেভাবে লিখতে পারেন এই ইমেল লেখার ওয়েটা আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমত আপনি এখানে তারিখ দিবেন, তার পরবর্তীতে আপনি এখানে 2 দিবেন। 2 দিয়ে আপনার যে জিমেইল আইডিটা রয়েছে, মনে করেন আমি আমারটা দিচ্ছি যে আনাস সিদ্দিকি 99@gmail.com। তারপর এই যে ফ্রম দিয়ে মনে করেন আমাকে কেউ একজন ব্যক্তি মূলত ইমেল পাঠাবে, তো ওই ব্যক্তির প্রথমত ইমেল আইডি, তারপর ফ্রম দিয়ে আর যিনি পাঠাবেন তার ইমেল আইডি লিখতে হবে। তো এই জায়গায় আপনি আরেকটা ইমেল আইডি লিখে দিবেন। লেখার পরবর্তীতে আপনি এখানে চাইলে হচ্ছে কিছু সংযোজন হিসেবে সময়টা লিখতে পারেন, সময়টি লিখবেন আপনি এখানে। সময়টা লেখার পরবর্তীতে আপনি এখানে সাবজেক্ট আপনার বিষয়টি লিখবেন। বিষয়টি লেখার পরবর্তীতে মূলত এই যে প্রিয় বা স্নেহাশিস, এভাবে করে আপনি আপনার শব্দ দিয়ে আপনার ইমেল শুরু করবেন। এবং ইমেল শুরু করার পরবর্তীতে এই অংশটাতে আপনার ইমেলটা থাকবে, আপনি ইমেলটা লিখবেন এবং শেষের দিকে গিয়ে ইতি দিয়ে আপনি আপনার নামের মধ্য দিয়ে আপনার ইমেলটা কমপ্লিট করবেন। এবং এইভাবে আপনি একটা সাধারণ ইমেল রচনা করতে পারেন খুব সুন্দর করে। মাঝখানে আপনি আপনার বিষয়টা খুব সুন্দর করে ফুটিয়ে তুলবেন, আপনার যে মনোভাব মনোকামনা রয়েছে তা সুন্দর করে এখানে ব্যক্ত করবেন। এবং এই ক্ষেত্রে আপনি এই সিস্টেমটা চাইলে আপনি ফলো করতে পারেন, আপনি এই ক্ষেত্রে এটাই লিখতে পারেন। তবে আমার ব্যক্তিগত মূলত মতামত থাকবে আপনি অবশ্যই যদি আবেদনপত্র লিখেন আপনার যথাযথ একটা নাম্বার আসার সম্ভাবনা থাকবে। তাই আপনি চেষ্টা করবেন যাতে আপনি আবেদনপত্র লিখেন। তার পরবর্তীতে আপনাদের জন্য আসছে সংলাপ।
তো সংলাপ আর ক্ষুদ্র গল্পের মধ্যে আমি অবশ্যই সংলাপ আর ক্ষুদ্র গল্পের মধ্যে আমি অবশ্যই বলবো আপনি অবশ্যই সংলাপ আনসার করতে যাবেন, কারণ ক্ষুদ্র গল্পের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা গল্পের মূল ভাব বা ধরনটা আমরা সঠিকভাবে ধরতে পারি না, উল্টাপাল্টা লিখে দিয়ে আসি, যার কারণে আমাদের সঠিক নাম্বারটা নাও আসতে পারে। তো তার জন্য আমরা সবসময় চেষ্টা করব যে এখানে যে সংলাপটা রয়েছে আমরা সংলাপটা আনসার করার জন্য, কারণ সংলাপের মধ্যে আমরা মূলত টপিক রিলেটেড কথাবার্তাটা লিখতে পারি, যথাযথ তথ্য আমাদের মধ্যে থাকতে পারে এবং আমরা এখানে দুজনের কথাকে খুব সুন্দরভাবে লেখকের সামনে প্রদর্শন করতে পারি। তো যার কারণে গিয়ে আপনি ক্ষুদ্র গল্প আনসার না করে অবশ্যই সংলাপ আনসার করবেন। এর পরবর্তীতে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা ওটার নাম হচ্ছে রচনা। যেহেতু এই টপিকটাতে নাম্বারও বেশি, তার মানে লেখাও বেশি, তাহলে রচনার মধ্যে আপনার যেহেতু মূলত নাম্বার হচ্ছে 20, তার মানে আপনি এখানে অবশ্যই রচনার মধ্যে 20টি পয়েন্ট করবেন। ক্ষেত্র বিশেষে আপনি চাইলে 20টি থেকে বেশি পয়েন্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি অবশ্যই রচনার মধ্যে 20টি পয়েন্ট করবেন। আরেকটা কনসেপ্ট আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা প্রচলিত, যে হয়তো অনেক সময় টিচার মনে করতে পারে যে টিচার খাতা পৃষ্ঠা দেখে নাম্বার দিয়ে থাকে, এই ধরনের একটা ভুল কনসেপ্ট আমাদের মধ্যে রয়েছে। টিচার কিন্তু প্রত্যেকটা বিষয় ভালো করে চেক করে থাকে। তো তার জন্য বিদায় আপনি এখানে অবশ্যই যথাযথ পয়েন্ট করবেন, 20টা পয়েন্ট করবেন। এবং এই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে একটা খাতার মধ্যে যখন আপনি রচনা লিখতে যাচ্ছেন, আপনি অবশ্যই একটা পৃষ্ঠায় সর্বোচ্চ 2টা পয়েন্ট আর সর্বনিম্ন 1টা পয়েন্ট করবেন, কিন্তু কখনও 3টা পয়েন্ট করতে যাবেন না। তো এই ক্ষেত্রে আমার অবশ্যই আপনাদের প্রতি পরামর্শ থাকবে, একটা রচনা লেখার ক্ষেত্রে আপনি প্রথমত 1 পেজের মধ্যে সর্বোচ্চ 1 পৃষ্ঠার মধ্যে সর্বোচ্চ 2টা পয়েন্ট থাকবে আর সর্বনিম্ন 1টা পয়েন্ট থাকবে। এভাবে করে আপনি 20টা পয়েন্ট অবশ্যই মূলত রচনার ক্ষেত্রে আপনি তুলে ধরবেন এবং রচনাতে একটু বেশি তথ্য দেওয়ার চেষ্টা করবেন। আমরা বানিয়ে লেখার তুলনায় যথাযথ তথ্য দেওয়ার চেষ্টা করব। যত তথ্য দিবেন তত বেশি আপনার কাছে নাম্বার থাকবে। তো তার জন্য আপনি এখানে পয়েন্ট বাড়াবেন, যত পয়েন্ট বাড়াবেন তত আপনার নাম্বার থাকবে। তো এই জন্য আপনি অবশ্যই যথাযথ পড়ে ভালো করে যে কোনো একটা রচনা, একটা বা 2টা রচনা ভালো করে মুখস্থ করে যাবেন এবং আশা করছি আপনি অবশ্যই এই সাজেশন থেকে যথাযথ কমন পাবেন ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে এর পরবর্তীতে আপনাদের জন্য কিছু পরিমাণ, অল্প পরিমাণ কিছু সাজেশন আমি এখানে তুলে ধরেছি, যেটা আপনাদের খুব বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি এবং আপনাদের মূলত কাজে লাগতে পারে বলে আমার মনে হচ্ছে, আমার ধারণা। তো এই জায়গায় আপনি প্রথমত যে বিষয়টা আপনি পাচ্ছেন যে প্রতিবেদনের জন্য, দিনলিপির জন্য আমি আপনাদের জন্য 3টা বিষয় নিয়ে এসেছি। প্রথমত হচ্ছে কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা, তারপর হচ্ছে পহেলা বৈশাখ এবং বসন্ত বরণ। এই 3টা একটু ভালো করে দেখে যাবেন, আশা করছি এখান থেকে যে কোনো একটি কমন পেতে পারেন। প্রতিবেদনের ক্ষেত্রে অবশ্যই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, খাদ্যে ভেজাল এবং সড়ক দুর্ঘটনা, এইগুলো নিয়ে হচ্ছে সংবাদপত্রের যে প্রতিবেদনটা থাকে, অনেক সময় প্রায় সময় সংবাদপত্রের প্রতিবেদনের মধ্যে আসতে পারে, অথবা আপনার এই যে মূলত এই আলিম পরীক্ষার বিদায়ী অংশ নিয়ে আপনার মাদ্রাসার একটা আলিম পরীক্ষার্থীদের বিদায়ী অবস্থা বা আপনার বিদায় নিয়ে আপনার একটা প্রতিবেদন রচনা করতে আপনাকে দিতে পারে, বা মাদ্রাসার পারিপার্শ্বিক অবস্থা, মাদ্রাসার একাডেমিক অবস্থা ইত্যাদি নিয়ে আপনার একটা প্রতিবেদন আসতে পারে। তো এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আপনি এটাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আকারে লিখবেন। আর এখানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, খাদ্য ভেজাল, সড়ক দুর্ঘটনা যেই বিষয়টা রয়েছে, ওটা হচ্ছে সংবাদপত্রে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং সংবাদপত্রে আসলে আপনাকে যেভাবে সংবাদপত্রের জন্য শিখিয়ে দেওয়া হয়েছে আপনি ওভাবে লিখতে যাবেন। তো আলিম পরীক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসার অবকাঠামো নিয়ে একটা মূলত প্রতিবেদন আসতে পারে। মাদ্রাসার একাডেমিক রেজাল্ট অথবা অবকাঠামো বা গঠনমূলক উন্নয়ন নিয়ে একটা প্রতিবেদন রচনা করো, এই ধরনের একটা প্রতিবেদন আপনাকে দিতে পারে। তো তার জন্য আপনি প্রতিবেদন যদি দেয়, আপনি এই ক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠানিক যে প্রতিবেদন আছে ওটা মূলত লিখবেন। আর যদি এই জায়গায় দ্রব্যমূল্য বা খাদ্য ভেজাল বা সড়ক দুর্ঘটনা দেয়, তাহলে আপনি অবশ্যই ধরে নিতে পারেন যে এটা সংবাদপত্র প্রতিবেদন রচনার যেই একটা অবকাঠামো রয়েছে, স্ট্রাকচার রয়েছে, ওই অনুসারে আমাকে লিখতে হবে। এর পরবর্তীতে আপনার জন্য যে ইমেইল যদি আপনাকে দেয়, আপনি অবশ্যই এখানে একটা কথা মনে রাখবেন যে বাংলা নববর্ষ শিক্ষা সফর বা ইন্টারনেট ব্যবহারের কুফল। তো অনেক সময় আমরা দেখা যায় যে আমাদের যে ইয়াং জেনারেশন রয়েছে, আমরা অতিরিক্ত পরিমাণে ইন্টারনেট ব্যবহারের প্রতি অ্যাডিক্টেড থাকি, আসক্ত থাকে আমাদের। তো তার জন্য বিদায় মূলত আমাদের এই ইন্টারনেট ব্যবহারের কুফল, শিক্ষা সফর আর বাংলা নববর্ষ। এই বাংলা নববর্ষ কিন্তু খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তার সাথে শিক্ষা সফরের যে অভিজ্ঞতা, ওইটা নিয়েও কিন্তু আপনাকে ইমেল দিতে পারে, অথবা ইন্টারনেট ব্যবহারের কুফল নিয়ে একটা প্রশ্ন আপনাকে করতে পারে। এর পরবর্তীতে আপনাকে আবেদনপত্রের জন্য শিক্ষা সফর, বিনা বেতনে অধ্যয়ন, পাঠাগার স্থাপন, দরিদ্র তহবিল। এখানে মূলত বিনা বেতনে অধ্যয়ন আর দরিদ্র তহবিল অনেকটা কাছাকাছি, অনেকটা একই ধরনের হয়ে থাকে। তো আপনারা যে কোনো এই 3টা আপনি যদি ভালো করে দেখে যান, তাহলে কিন্তু অবশ্যই আপনার মূলত যথাযথ
কমন পড়ার একটা চান্সেস থাকতে পারে। তো এই জন্য আপনি চেষ্টা করবেন অবশ্যই যে শিক্ষা সফর বা বিনা বেতন অধ্যয়ন বা পাঠাগার স্থাপন বা দরিদ্র তহবিল যে কোনো মূলত এই 4টা যথাযথভাবে দেখে যাওয়ার জন্য, আবেদনপত্র দেখে যাওয়ার জন্য আপনাদের প্রতি আমার নির্দেশনা রইল। এর পরবর্তীতে সংলাপ আর ক্ষুদে গল্পের জন্য আপনি অবশ্যই বিগত সালের যে প্রশ্নগুলোতে আপনার যে সংলাপটা এসেছে আপনি অবশ্যই সংলাপ দেখে যাবেন। আপনাদের প্রতি আবার একান্ত নির্দেশনা থাকবে, আপনারা যথাযথভাবে সংলাপটাকে ভালো করে মাথায় রাখবেন, আয়ত্ত রাখবেন, ক্ষুদে গল্প না। তো যদিও যাদের যদি ক্ষুদে গল্প ইচ্ছা ক্ষুদে গল্প আনসার করবে তারা যাতে অবশ্যই ক্ষুদে গল্পের জন্য বিগত সালের প্রশ্নগুলো দেখে যায়। বিগত সালের প্রশ্ন 2016 থেকে 23 পর্যন্ত যে বিগত সালের প্রশ্নগুলো রয়েছে আমরা ওই বিগত সালের প্রশ্নগুলো ভালো করে একটু দেখে যাব। এর পরবর্তীতে রচনার জন্য আমি 4টা রচনা আপনাদের সামনে তুলে ধরেছি। এই রচনাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে এবং এই 4টা রচনাগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে মানব কল্যাণী বিজ্ঞান, 2 নম্বর হচ্ছে অধ্যবসায় থেকে শিখলেও আপনি আরও 3টা রচনা আনসার করতে পারবেন। শ্রমের মর্যাদা, সময়ের মূল্য আর অধ্যবসায়, এই 3টা রচনা আপনি আনসার করতে পারবেন। এছাড়া স্বদেশ প্রেম রয়েছে এবং পর্যটন শিল্পে বাংলাদেশ, পর্যটন বা পোশাক শিল্পে বাংলাদেশ, এই ধরনের একটা রচনা আপনাকে করতে পারে। এছাড়া সাম্প্রতিক বিষয় নিয়ে যদি আপনাকে কোনো রচনা করে তাহলে আপনাকে অবশ্যই 36শে জুলাই নিয়ে একটা রচনা আপনাকে দিতে পারে বা জুলাই বিপ্লব নিয়ে আপনাকে একটা রচনা দিতে পারে বলে আমার বিশ্বাস মনে হচ্ছে। তো এই রচনাগুলো আপনি ভালো করে দেখে যাবেন। স্পেসিফিকলি মানব কল্যাণে বিজ্ঞান এই রচনাটা আপনি দেখে যাবেন, কারণ এই রচনার মধ্য দিয়ে আপনি অনেকগুলো পয়েন্ট তৈরি করতে পারবেন। আপনার বিজ্ঞান সম্পর্কিত অনেক ধারণা আপনার বর্তমানে রয়েছে, আপনি যথাযথ পয়েন্ট এই রচনার মধ্য দিয়ে তৈরি করতে পারছেন। তো তার জন্য এই রচনাটা একটু ভালো করে দেখে যাবেন এবং পাশাপাশি পর্যটন আর পোশাক শিল্পে বাংলাদেশ এই রচনাটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি মনে হচ্ছে। তো এই জন্য স্বদেশ প্রেম এই 3টা রচনা আপনি ভালো করে একটু মূলত জোর দিয়ে যাবেন, এটা আমার বিশ্বাস রয়েছে আর কি। তো এই হলো আমাদের বাংলা দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ সাজেশন। আমরা এই দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ সাজেশনটা যথাযথভাবে যদি ফলো করি আমরা যথাযথভাবে আনসার করে আসতে পারবো এবং ভালো একটা নাম্বার পাবো বলে আমি আশা করছি। আপনারা যথাযথ দিক নির্দেশনামূলক সাজেশনটা যথাযথভাবে ফলো করবেন এবং ভালো একটা রেজাল্ট করবেন, এটাই আপনাদের প্রতি একান্ত কামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো একটা পরীক্ষা হোক, আপনাদের ভালো একটা রেজাল্ট হোক, এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।